ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আমি কাজল চৌধুরী, সহকারী অধ্যাপক, পৌরনীতি ও সুশাসন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা আজ প্রায় কয়েকটি ক্লাস ধরে বাংলাদেশের সংবিধান নিয়ে কিন্তু আলোচনা করছি। দ্বিতীয় পত্রে এখানে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়নের পটভূমি, এর বৈশিষ্ট্য, এর মূলনীতি, সংশোধনী নিয়ে আলোচনা করেছি এ যাবৎকাল। আজকে আমি বাংলাদেশের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ সংশোধনী, চতুর্থ সংশোধনী নিয়ে বলবো এবং দ্বাদশ সংশোধনী নিয়ে তার সঙ্গে বলবো। এটা বলার আগে আমি সে সময় বাংলাদেশের যে আর্থসামাজিক যে একটা প্রেক্ষাপটটা কেমন ছিল, অবস্থাটা, সেটা আলোচনা করা প্রয়োজন বলে মনে করছি। আমাদের দেশে সেসব দলগুলো, মনে করো সে সময় আমাদের দেশটি ছিল সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি রাষ্ট্র। এখানে দলগুলি কিন্তু সংসদীয় রাজনীতি ছিল, অস্থির একটা রাজনৈতিক অবস্থা, বিশৃঙ্খলা, গুপ্ত রাজনৈতিক হত্যা এরকম চলছিল, সংকট ছিল, মুদ্রাস্ফীতি ছিল এখানে, তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগ যেগুলো সেগুলো ছিল, তাতে অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে গিয়েছিল, তাছাড়াও দুর্নীতি, ঘুষ, তারপর মুনাফাখোরি, মজুদদারি, কালোবাজারি, বিভিন্ন জিনিসে আমরা কিন্তু লিপ্ত হয়ে পড়েছিলাম। তারপর কার্যকলাপ, ব্যাংক লুট, পুলিশ ফাঁড়ি আক্রমণ এগুলো চলছিল। আর এছাড়াও আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধের সময় দুটি পক্ষ কাজ করেছিল, একটা স্বাধীনতার পক্ষের শক্তি, অন্যটি ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি। সেই বিপক্ষের শক্তিটি কিন্তু তখনও কার্যকর ছিল। তারা কিন্তু মানে কখনোই চায়নি যে একটি স্বাধীন রাষ্ট্রে আমরা সুস্থভাবে সুন্দর একটি সংবিধান নিয়ে বসবাস করি। তারপর আন্তর্জাতিক রাজনীতির একটা প্রভাব ছিল, আন্তর্জাতিক চক্রান্ত কার্যকর ছিল তখনও। এছাড়াও সমাজতন্ত্রী যে রাষ্ট্রগুলো, সমাজতন্ত্র ভিত্তিক যে রাষ্ট্রগুলো ছিল, যেমন সোভিয়েত রাশিয়া, চীন, এগুলোর একটা প্রভাব এখানে কার্যকর ছিল। তারপর আওয়ামী লীগের ভেতরেই একটা কোন্দল ছিল। এসব নিয়েই কিন্তু রাষ্ট্রীয় অবস্থা চলছিল। এর সাথে সাথে শেখ মুজিবুর রহমানের মনে ছিল একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংকল্প। ঠিক সে সময় 1975 সালে উনি বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনী আনয়ন করেন। বাংলাদেশ সংবিধানের এই সংশোধনীটি ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর জাতীয় সংসদে চতুর্থ সংশোধনী আইনের খসড়া উত্থাপন করেন। ওই দিনই কিন্তু তা জাতীয় সংসদে গৃহীত হয়ে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আইনে পরিণত হয়। এখানে এটা গৃহীত হবার পর কিন্তু রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক এবং প্রশাসনিক কাঠামোতেও কিন্তু হয়। মূলত চতুর্থ সংশোধনীটি কি, শুরু করবার আগে আমাদের এটা কিন্তু জানা দরকার। এটা হচ্ছে আমাদের সংবিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য যে সংসদীয় সরকার, মূল সংবিধানের 72 সালের এটা পরিবর্তন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন। এখানে আমি এখন এর বৈশিষ্ট্যগুলো পড়ছি বা বলছি তোমাদের, তোমরা বুঝতে পারবে। আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থাটা কি। মূলত এখানে আমরা দেখেছি যে এখানে ক্ষমতাটা প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিমণ্ডলের হাতেই থাকে, এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিমণ্ডলী ব্যক্তিগত যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকেন। এটা একটা দায়িত্বশীল, জবাবদিহিমূলক সরকার। চতুর্থ সংশোধনীতে আমরা দেখতে পাচ্ছি এর বৈশিষ্ট্যে প্রথমত
রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তিত হয়েছে এবং রাষ্ট্রপতি এখানে শুধু নাম রাষ্ট্রপ্রধানই না, ইনি সরকার প্রধানও বটে। মূল ক্ষমতা কিন্তু তার হাতে, তিনি কিন্তু নির্বাচিত সরাসরি। আইনসভার ক্ষমতা হ্রাস, এই সংশোধনীতে কিন্তু আইনসভার ক্ষমতা অনেক কমানো, কারণ এখানে রাষ্ট্রপতি বা তার মন্ত্রিমণ্ডলী কেউই কিন্তু আইনসভার নিকট দায়ী না। শুধুমাত্র সংবিধান সংশোধনী বিল ব্যতীত রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক যে কোনো বিল নাকচ করে দিতে পারতেন। অনুগত মন্ত্রিসভা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক তার ইচ্ছামতো নিযুক্ত করা হয়। মন্ত্রীগণ তাদের কাজের জন্য কিন্তু রাষ্ট্রপতির কাছেই দায়ী থাকেন, তারা কিন্তু আইনসভার নিকট দায়ী থাকেন না। মূলত এই ধরনের সরকারে উপদেষ্টা মণ্ডলীর ভূমিকাটাই পালন করেন, এরা রাষ্ট্রপতির উপদেষ্টা মণ্ডলী। এ বিভাগের ক্ষমতা হ্রাস করা হয়, বিচারপতিদের নিয়োগ অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতিকেই দেয়া হয়। এরপর একদলীয় ব্যবস্থা প্রবর্তন, একটি জাতীয় দল গঠন করা হয় এবং এটা বলা হয় যে এই অন্যান্য সংসদ সদস্যরা তারা কিন্তু এই জাতীয় দলে যোগদান করবে। আর জাতীয় দলের নামকরণ, নিয়ম শৃঙ্খলার ব্যবস্থা, সদস্যভুক্তি, অর্থ সংস্থান, সাংগঠনিক কাঠামো নির্ধারণ, এগুলো রাষ্ট্রপতির নির্দেশেই চূড়ান্ত হবে। এখানে নাগরিক অধিকারটা সংকোচন করা হয়। মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আশ্রয় গ্রহণের ব্যাপারটা খর্ব করা হয়। এখানে মৌলিক অধিকার বলবৎ করার জন্য জাতীয় সংসদ কর্তৃক আদালত বা ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। এই সংশোধনীতে আইনসভার মেয়াদ কিন্তু 5 বছর বৃদ্ধি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের চতুর্থ সংশোধনী। এই চতুর্থ সংশোধনীটি আমি একটু আগে যে বিশেষ একটা পরিস্থিতিতে কিন্তু আমাদের সংশোধনীটা পাশ হয়েছে বা এসেছে, এই সংশোধনীটা কিন্তু তীব্রভাবে সমালোচিত হয়েছে যে এটা আওয়ামী লীগ সরকারের এক ধরনের একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের একটা পদক্ষেপ, এটা সমালোচিত হয়েছে। তারপর আমাদের শাসনতান্ত্রিক ইতিহাসে 1991 সালে পুনরায় এই রাষ্ট্রপতি শাসিত পরিবর্তিত হয়ে সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা আনা হয়েছে, মানে আমরা আবার সেই পূর্বের বা মূল সংবিধানে ফিরে গেছি। আমি এখন এই দ্বাদশ সংশোধনী থেকে কিছু বলবো। 1975 সাল থেকে 91 সালে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারটাই ছিল। 91 সালের এখানে 2 জুলাই দ্বাদশ সংশোধনী বিল উত্থাপিত হয়। 91 সালের 6 আগস্ট জাতীয় সংসদে ক্ষমতাশীল বিএনপি ও বিরোধী দলীয় দল তখন ছিল কে? আওয়ামী লীগ। তাদের করতালি ও অভূতপূর্ব এক পরিবেশে সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল গৃহীত হয়েছে। এই বিলটির পক্ষে 360টি ভোট পড়ে, বিপক্ষে কিন্তু কোনো ভোট পড়েনি। আমি এই দ্বাদশ সংশোধনী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে পুনরায় সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করা হয়। আমি তো আগেই তোমাদের বলেছি যে সংসদীয় ব্যবস্থা মানেই হচ্ছে ক্ষমতা থাকবে জননির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিমণ্ডলীর হাতে। রাষ্ট্রপতি যিনি থাকবেন তিনি কিন্তু সম্মানের অধিকারী, তিনি নামমাত্র প্রধান। দায়িত্বশীলতা, মন্ত্রিপরিষদকে জাতীয় সংসদের নিকট দায়ী করা হয়, তা তাদের কাজের জন্য জাতীয় সংসদে জবাব দেবে, ব্যক্তিগত অথবা যৌথভাবে দায়ী থাকবেন।
রাষ্ট্রপতি নির্বাচন কারা করবে? রাষ্ট্রপতি নির্বাচিত হবে কিন্তু সংসদ সদস্যদের দ্বারা। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন পূর্বে সে পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের এই সংশোধনী আইনে সংসদ কর্তৃক 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয় এবং তিনি কিন্তু রাষ্ট্রের সকল ক্ষমতার ঊর্ধ্বে স্থান পাবে, মানে সকলের ঊর্ধ্বে, ক্ষমতার তো না, সকলের ঊর্ধ্বে উনি মর্যাদার অধিকারী। এখানে রাষ্ট্রপতি অপসারণ করার কথা বলা হয়েছে, 2/3 ভোটে তিনি অপসারিত হবেন। এখানে দলীয়, এছাড়াও দলীয় শৃঙ্খলার বিধানের কথা বলা হয়েছে যে এই সংশোধনী অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে যদি বহিষ্কৃত হয় অথবা সংসদে নিজ দলের বিপক্ষে যদি ভোট দেয় বা ভোটদানে বিরত থাকলে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী তার কিন্তু আসন শূন্য হবে। তারপর বলা হয়েছে সংসদের অধিবেশন সংক্রান্ত বিষয়, জাতীয় সংশোধনের এক অধিবেশন শেষে পরবর্তী অধিবেশন আরম্ভ হওয়ার মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকবে না। তারপর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তির কথা বলা হয়েছে যে এই সংশোধনী অনুযায়ী জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোনো সংসদের গোপন বৈঠকে পেশ করা যেতে পারে। তাছাড়াও এখানে আরেকটা কথা বলা হয়েছে, জনপ্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, এই শব্দগুলি এখানে রয়েছে। সংবিধানটি আমাদের জন্য অত্যন্ত কাম্য একটি সংবিধান। আমাদের সংবিধান এটি একটি উত্তম সংবিধান, কারণ উত্তম সংবিধানের যেগুলো এর প্রায় সবগুলো বৈশিষ্ট্যই আমরা আমাদের সংবিধানে খুঁজে পাই। আমাদের আর্থসামাজিক অবস্থার সাথে সঙ্গতি রেখে এই সংবিধানটি প্রণয়ন করা হয়েছে, সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য এবং গর্বের বিষয়। আমাদের সংবিধানটি, আমি সংবিধানের বৈশিষ্ট্য পড়ানোর সময় বলেছিলাম যে দুষ্পরিবর্তনীয়। আমাদের সংবিধানটি কিন্তু সংশোধন করা যায়। 142 নং অনুচ্ছেদে সংশোধনের নিয়মাবলী এখানে বলা আছে। আমাদের সংবিধানটা বিশেষ পদ্ধতির মাধ্যমে এটাকে সংশোধন করা যায়। আমাদের যদি কোনো সংবিধানের বিধানকে সংশোধন করতে হয় তবে 2টি শর্ত পালন করতে হবে। প্রথমত, সংবিধান সংশোধনের কোনো বিলই বিবেচনার জন্য গ্রহণ করা হবে না যদি না উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ না থাকে। 2, সংবিধান সংশোধনের বিল সংসদের মোট অন্তত 2/3 সম্মতি লাগবে। তারপর ওই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তার কাছে পাঠানো হবে। সংসদে গৃহীত কোনো সংবিধান সংশোধনী বিল যদি, মানে ধরে নেওয়া হবে যে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি দেবেন, তিনি যদি এখানে সম্মতি দিতে অসমর্থ হন তাহলে উক্ত সময় অতিবাহিত হবার পর তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে মনে করা হবে। এই আমাদের কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতি। কেননা একটা আমাদের সংবিধানটা সংশোধনও করা যায় এবং নিয়মটাও একটা সাধারণ, মানে সহজ, খুব একটা জটিল নয়। আর একটা রাষ্ট্রের মূল নিয়ম যে সংবিধান, তা যদি দুষ্পরিবর্তনীয়
পরিবর্তনীয় না হয়ে সুপরিবর্তনীয় হতো, তা যদি নিয়ম না মানত, যদি তা খুব বেশি পরিবর্তিত হতো, তাহলে তার গুরুত্ব হারাতো। আমরা আমাদের সংবিধানের পটভূমি, এর বৈশিষ্ট্য, মূলনীতি পরিবর্তন এবং বিশেষ কোন সংশোধনীর পরিবর্তন, যেমন চতুর্থ দ্বাদশ নিয়ে আলোচনা করলাম। সেই সঙ্গে সংবিধানের সংশোধন পদ্ধতিটিও আমরা দেখলাম। সুতরাং মোটামুটি একটা ধারণা অবশ্যই এসেছে বলে আমি মনে করছি তোমাদের। ধন্যবাদ।